আসসালাম। ভালো আছে সবাই? উপস্থিত ছাত্রবৃন্দ, তোমাদের এখন নাম ডাকা হইবে। মোহাম্মদ শান্ত হোসেন। উপস্থিত স্যার। মোহাম্মদ বাইজিদ। উপস্থিত স্যার। সর্দার মোহাম্মদ সুরুজ্জামান। উপস্থিত স্যার। মোসাম্মদ মরিয়ম বেগম। মরিয়ম বেগম, সুরুজ্জামান। মরিয়ম আজকে আসেন নাই কেন? মরিয়ম আর স্কুলে আসবে না স্যার। কেন কেন আসবে না? ওর মা বলেছে মেয়েদের লেখাপড়া করে কি হবে, মরিয়মকে ঘরের কাজ শিখতে হবে, তাই ও আর স্কুলে আসবে না। এই ছেলেটির নাম সর্দার মোহাম্মদ সুরুজ্জামান। তার পিতার নাম হাজী সর্দার মোহাম্মদ ইদ্রিস, মাতার নাম ফাতেমা খাতুন। সর্দার মোহাম্মদ সুরুজ্জামান 7 ভাই বোনদের মধ্যে ছিল তৃতীয়। মায়ের বক্তব্য অনুযায়ী আমার জন্ম বাংলা 1341 সনে 10ই পৌষ। আমার বাপসা তারা 5 ভাই। মেজো ভাই যিনি ছিলেন সেজ আমিদিন আহমদ সাহেব, উনি বিএবিসি স্কুল শিক্ষক ছিলেন। ওই মানে বাপসা তাদের 5 ভাইয়ের মধ্যে আমিদিন সাহেবের বাড়ি, ওনার বাড়ি বাংলা ঘরেই স্কুল ছিল। বাবা আমাকে প্রথমে ওই স্কুলেই ভর্তি করে দেন, প্রথম শ্রেণীর ক শাখায়। স্কুলে যারা পড়ে পড়ত তাদের জন্য শুধু বেঞ্চ ছিল, আর ক শাখা, খ শাখা, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই কয়টা শ্রেণীর ছাত্রদের জন্য কোনো বেঞ্চ ছিল না। প্রত্যেকে নিজ নিজ বাড়ি থেকে পাটি নিয়ে আসতে হতো। আমরা পাটি নিয়ে যেতাম, বাড়িতে বসে পড়তাম। কিছুদিন পর কাকা সরকারিভাবে চেষ্টা করে প্রাইমারি স্কুল স্যাংশন করান। ওই প্রাইমারি স্কুল থেকে আমি 1945 সনে ক্লাস 4 পাস করি। সর্দার মোহাম্মদ সুরুজ্জামান সাহেব 1941 সালে দক্ষিণ খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং 1945 সালে 4র্থ শ্রেণী পাশ করেন। সনে ক্লাস 4 পাস করি এবং উত্তরখান হাই স্কুলে ভর্তি হই। উত্তরখান হাই স্কুল থেকে 1952 সনে ম্যাট্রিক পাস করি। সর্দার মোহাম্মদ সুরুজ্জামান সাহেব 1952 সালে উত্তরখান ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেই সময় মোট 39 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তার মধ্যে সর্দার মোহাম্মদ সুরুজ্জামান সাহেব একমাত্র ছেলে যিনি এই বিদ্যালয় থেকে প্রথম বিভাগে প্রথম পাশ করেন। ঢাকা কলেজ থেকে আমি 1954 সনে আইএসসি পাস করি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1956 সনে বিএসসি পাস করি। আমার বড় ভাই মুক্তার ছিলেন, উনিও বললেন ওকালতি পড়ার জন্য। এই দুজনের উৎসাহে আমি ওকালতি ক্লাসে ভর্তি হই এবং কিছুদিন সরকারি চাকরি এবং কিছুদিন স্কুল শিক্ষকতা করে 1962 সনে ওকালতি পাশ করি এবং 62 সনের 10ই সেপ্টেম্বর ঢাকা বারে আইনজীবী হিসেবে যোগদান করি। সর্দার মোহাম্মদ সুরুজ্জামান 1962 সালের 10 সেপ্টেম্বর ঢাকা বারে যোগদান করার পর 1969 সালে তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন। এরপর সর্দার সুরুজ্জামান সময়ের পরিবর্তনের সাথে সাথে 1972, 1973 সালে ঢাকা আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ, 1976, 1977 সালে সাধারণ সম্পাদক,
এবং 1980-1981 সালে সহ-সভাপতি পদে নির্বাচিত হন। সর্বশেষ তিনি 1988, 1989 এবং 1998-1999 এই দুইবার তিনি ঢাকা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন। আমি অ্যাডভোকেট আব্দুল বাতেন। আমি 1985 সনে ঢাকা আইনজীবী সমিতিতে যোগদান করি। আমার সিনিয়র বিজ্ঞ আইনজীবী সর্দার মোহাম্মদ সুরুজ্জামান স্যার, তিনি দীর্ঘ 52 বছর যাবৎ আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি আইন পেশাকে কখনই ব্যবসায়িক মনোবৃত্তি হিসাবে নেননি। গরিব দুঃখী সাধারণ মানুষের আইনের সমস্যা তিনি সহজভাবে সমাধান দেন। আমি যখন সাধারণ সম্পাদকের প্রার্থী হই তখন আমার জন্য তিনি যে পরিশ্রম করেছেন সেটা শুধু একজন সিনিয়র আইনজীবী হিসেবে নয়, একজন পিতার মতন তিনি ভূমিকা পালন করেছেন। এই যে তার সাদামাটা জীবনযাপন, আমি স্যারের প্রতি মুগ্ধ হয়েছি। আমরা অনেক আইনজীবীরা রাতারাতি বাড়ি গাড়ি করার যে প্রবণতাটা, আমি বিপরীত স্যারকে দেখেছি। তার পেশা থেকে সঞ্চিত পয়সা দিয়ে তিনি টিচারদের, আমার সামনে যে টিচারদের বেতন দিয়েছেন, এটা এই সময় একটা বিরল দৃষ্টান্ত। তিনি সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। জি, সেকেন্ড মিউনিসিপ্যাল কোর্টের প্রিয়ামশন 64/2009। জি ওই মামলার তারিখ কালকে। জি ফাইল কোথায়? ফাইল আছে এখানে। টেবিলের উপর দিয়ে আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, কেমন আছো তোমরা? ভালো আছি স্যার। ভালো আছেন? তোমার বাবার শরীর কেমন? ভালো স্যার। কে লেগেছে? বাবা পারেছে আমারে। আমি সর্দার বাহারাউদ্দিন তুষার। আমি সর্দার সুরুজ্জামান সাহেবের ভাতিজা। মাধ্যমিক পাশ করার পরেই ওনার কাছে এসে আমি প্রথমে টাইপিস্ট হিসাবে ওনাকে সহযোগিতা করতে থাকি এবং উনি নিজেই সরাসরি আমাকে বলেন যে আইন পেশায় আসার জন্য। পরবর্তীতে উনি ব্যক্তিগত উদ্যোগে নিয়ে আমাকে আইন কলেজে ভর্তি করে দেন। ঢাকা বারে আইনজীবী হিসেবে যোগদান করি এবং আজ পর্যন্ত ঢাকা বারে আইনজীবী হিসাবে পেশা পরিচালনা করে আসতেছি। একটা বিষয় আমার এই যে দীর্ঘ আইন পেশার জীবনে আমি দেখতে পাই যে উকিল সাহেবদের 1 নম্বর আইন পড়তে হবে এবং জানতে হবে। ক্লায়েন্টের সাথে কখনোই দুর্ব্যবহার করা উচিত নয় এবং কোর্টের কাছ থেকেও কোনো আদেশ পাইতে হলে জোর করে আদেশ পাওয়া সম্ভব নয়। কোর্টকে আইন দেখিয়ে এবং নম্রভাবে কথা বলে তার কাছ থেকে আদেশ নেওয়া সম্ভব। ব্যক্তিগত জীবনে আমি আমার 1 ছেলে 2 মেয়ে, তাদেরকে আমি এবং আমার স্ত্রী 2 জন চেষ্টা করেছি উচ্চশিক্ষা শিক্ষিত করার জন্য। আল্লাহর রহমতে তারা উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছে এবং 3 জনেই এখন স্বাবলম্বী। আমি তাদের কল্যাণ এবং ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। আমি মোটামুটি যেটা পেয়েছি সেটাতে আমি সন্তুষ্টই। সব কিছু মিলিয়েই তো মানুষের জীবন, কাজে ওনার এইগুলোও তো আমার জন্য ভালো লাগে। কাজে আমি তাতে কোনো আক্ষেপ নেই আমার। প্রায় 50 বছর হতে চললো আমাদের বিয়ে হয়েছে, মোটামুটি ভালোই চলে গেল, জীবনটা স্মুথলি চলে গেছে। এটাতেই ভালো লাগে আর কি। এটাতেই তোমরা বুঝতে পারবে যে সব কিছু মিলিয়ে আমি কেমন আছি এবং ভালোই আছি। আমার সিনিয়র ছিলেন 2 জন, আবদুল্লাহের বাকি একজন আর ফকির আব্দুল মান্নান সাহেব। এই 2 জনের জুনিয়র ছিলাম। ওনাদের সাথে থেকেই আমি ওকালতি শিখছি। সকালবেলায় ওনার বাসায় যেতাম, মাছটা খেয়ে 9:30 পৌনে 10টা পর্যন্ত ওনার বাসায় থাকতাম। উনি মাঝে মাঝে ডিকটেশন দিতেন, আমি লিখতাম।
ডিসি চেম্বারে কাজ হয়ে গেলে বাসায় এসে গোসল করে আবার কোর্টে যেতাম। কোর্টে ওনার পিছে পিছে থাকতাম। উনি দরকার হলে কোনো বই আনতে হয়, স্লিপ দিতেন, তুমি লাইব্রেরি থেকে বই নিয়ে আসো, অমুক আইন বই অমুকটা নিয়ে আসতাম। আর উনি প্রায়ই কীভাবে মোকদ্দমা তৈরি করতে হয়, মামলার আর্জি লেখা, জবাব লেখা এবং সাক্ষীকে কীভাবে সাক্ষী নিতে হয়, অন্য পক্ষের সাক্ষী কীভাবে জেরা করতে হয়, সেগুলো নিয়ে আমাকে শিখাতেন। আমি সর্দার বেলায়েত হোসেন মুকুল, অ্যাডভোকেট সর্দার মোহাম্মদ সুরুজ্জামান। উনি আমার চাচা। বাবা দিয়েছেন, যেটা না দিচ্ছেন, যেটা দিতে পারেননি, আমরা সুরুজ্জামান সাহেবের কাছে চাইছি। বাবা যেটা দিতে পারেন সেটাও উনি দিচ্ছেন। অর্থনৈতিক সমর্থনটা উনি সবসময় দিচ্ছেন। একটু খারাপ সময় গেছে 2001 সালের সেই নির্বাচনের পরে। আমি দীর্ঘদিন আমাকে বাড়ির বাইরে থাকতে হয়েছে। সেই সময়টা খুব কষ্টের। এত কষ্টে থেকেও আমাকে কোনো খুব বেশি টেনশন করতে হয়নি। আমার বাড়িতে ভাই বোন, আমার স্ত্রী, সন্তানাদি, মাসিক যে ক্ষয় খরচ সমস্ত কিছু উনি সবসময় পাঠিয়ে দিতেন। প্রতি মাসে উনি একটা নির্দিষ্ট একটা অঙ্কের টাকা উনি আমার স্ত্রীর হাতে অথবা আমার মার হাতে আইনা দিয়ে যেতেন। আবার সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক ভোটের ব্যবধানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিলেন। উনি দক্ষিণখান ইউনিয়নেরও চেয়ারম্যান ছিলেন। ইউনিয়ন পরিষদ ম্যানুয়াল অনুযায়ী একটা বিধান ছিল যে সালিসি বোর্ড করা। আমিও ওই আইনের বিধান অনুযায়ী একটা সালিসি বোর্ড করি। সালিসি বোর্ডে এলাকার মামলা মোকদ্দমা আসলে ওই সালিসি বোর্ডে আমরা মীমাংসা করার চেষ্টা করতাম। সপ্তাহে একদিন আমরা বসতাম, মেইলে শুক্রবারে, এবং প্রতিনিধি, যিনি বাদী পক্ষে একজন প্রতিনিধি, বিরোধী পক্ষে একজন প্রতিনিধি, এবং বাদী পক্ষের একজন ইউনিয়ন পরিষদের সদস্য, বিরোধী পক্ষের একজন ইউনিয়ন পরিষদ সদস্য, আর সাথে চেয়ারম্যান, এই 5 জনে ওই সালিসি পরিষদ চলে। সালিসি পরিষদে দুই পক্ষেরই কাগজপত্র দেখে সাক্ষী শপথ নিয়ে তারপর আমরা রায় দিতাম। এরপরে দেখা গেছে যে আমাদের ইউনিয়ন থেকে আমি যতদিন চেয়ারম্যান ছিলাম, কোর্টে দেওয়ানি বা ফৌজদারি মোকদ্দমা খুব কম আসছে। এলাকায় স্থানীয়ভাবেই আমরা মীমাংসা করে দিতাম। আমার মনে হয় যে এইটা যদি সারা দেশে এই প্রচলনটা হয়, তাহলে কোর্ট কাছারির উপরে ভাড়ের যেটা বোঝা কমে যাবে এবং মানবতার সংখ্যাও কমে যাবে। এলাকার কিছু গণ্যমান্য লোকের অনুরোধে সে ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করেন। 1984 সালের নির্বাচনে সর্দার মোহাম্মদ সুরুজ্জামান সাহেব বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। তিনি এই এলাকার জন্য 1984-1988 সাল পর্যন্ত চেয়ারম্যান হিসেবে কাজ করেন। এই সময়ের মধ্যে বাজার থেকে মধুবাগ, বাজার থেকে বড়ুয়া রাস্তা, গার্লস স্কুল রাস্তা, কবরস্থান এর রাস্তা, এই রকম আরও অনেক রাস্তা প্রশস্ত ও পাকা করেন। সর্দার সুরুজ্জামান সাহেব যখন দক্ষিণখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন, ঠিক তারপর প্রতিপক্ষের একজন লোক ছুরিকাঘাত হয়। আমার চাচাতো ভাই সর্দার মেজবাউদ্দিন, মোবারক হোসেন সহ আর অনেককেই এই মামলায় জড়াই দেয়। আমরা কোর্টে গেলাম, তো উনি কোর্টে গেলেন ভরা কোর্ট। তো সুরুজ্জামান সাহেব যাওয়ার পরই সব উকিলরা যারা আছেন ওনারা দাঁড়াই গেলেন। হাকিম জিজ্ঞেস করলেন, ইসমাইল জহুরুল্লাহ সাহেব ম্যাজিস্ট্রেট, উনি জিজ্ঞেস করলেন যে কি বলে আপনি বলেন। তো এই ছুরিকাঘাতের মামলা এই কিছু লোকের নামে দিছে যারা আমার খুব ঘনিষ্ঠ। এর মধ্যে আমার আপন ভাতিজাও আছে 3 জন। আমি জানি ঘটনাটি মিথ্যা, তো আপনি যদি ওনাদেরকে জামিন দেন তাহলে আমি তারিখে উপস্থিত থাকি। তো উনি হাকিম সাহেব আর কিছু বললেন না।
মানে একদম গজগজ করে লিখে দিয়ে দিলেন, জি স্যার, জি 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 দিয়ে দিচ্ছি। আমি সাংঘাতিকভাবে অভিভূত হইলাম। আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলেন। বাসায় আসার সময় সূর্যমান সাহেবের সাথে দেখা করতে গেলেন, এই কোর্ট এলাকায় দেখা করে আমিও উপস্থিত। তো কুদরত আলী সূর্যমান সাহেবকে বলেন, স্যার আমি যে বাসায় যাব, আমার তো বাসার ভাড়া নেই, আমার গাড়ি ভাড়া নেই, আর বাসায় আমার একটু সমস্যা, আমাকে 1000 টাকা দেন। তো উনি কোনো কথা বললেন না, 1000 টাকা বের করে দিলেন। কিন্তু আমি খুব রাগ হইলাম, কিন্তু পরে আমি সাংঘাতিকভাবে উপলব্ধি করলাম সূর্যমান সাহেবের মতো লোকের দ্বারাই এটা সম্ভব। আমার চাচা সর্দার সুরুজ্জামান সাহেব এই সর্দার ফ্যামিলির যত ছেলেপেলে আছে সবাইকে উনি শিক্ষা দান করার ব্যাপারে উৎসাহিত করেছেন। আমি